2020-2021 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ মানবিক শ্রেণীর ছাত্রছাত্রীদের নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফি মাহমুদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত হয়েছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় বিগত 1 অক্টোবর 2020 তারিখে তোমাদের সঙ্গে একটি ওরিয়েন্টেশন ক্লাস করেছেন, ভার্চুয়াল ওরিয়েন্টেশন ক্লাস করেছেন এবং নবগঠিত ক্লাস রুটিন বাস্তবায়নের বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন। সেই আলোকে আমি আজ পরিণতি ও সুশাসন প্রথম পত্রের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। বিদ্যমান অতিমারিজনিত দুর্যোগের কারণে তোমরা স্বাভাবিকভাবে কলেজের আঙ্গিনায় উপস্থিত থেকে দিনটিকে উদযাপন করতে পারোনি। আমরাও তেমনিভাবে তোমাদের প্রাণবন্ত উপস্থিতি মিস করেছি। যা হোক, আমরা বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি প্রত্যাশা করি তোমাদের এই সুন্দর মনোরম ক্যাম্পাসে, সুন্দর কলেজে তোমাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে, সফলভাবে সম্পন্ন হোক, সেজন্য দোয়া করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিণতি ও সুশাসন প্রথম পত্রের ক্লাসের বিষয়ে এখন আলোচনা করব। এ বিষয়টির প্রথম অধ্যায় পরিণতি ও সুশাসন পরিচিতি, এই টপিকটির ওপর আমরা আজকে আলোচনা করতে চাই। তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি উপভোগ করবে, এটি আমি প্রত্যাশা করি। পরিণতি ও সুশাসন প্রথম পত্রের অধ্যয়নের জন্য আমি তোমাদেরকে একটি বই সাজেস্ট করছি। সেটি হচ্ছে হাসান বুক হাউজের প্রকাশিত পরিণতি ও সুশাসন প্রথম পত্র, প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক কর্তৃক রচিত বইটি তোমাদের কাজে লাগবে প্রস্তুতির জন্য। বাজারে আরও অন্যান্য প্রকাশকের প্রকাশনায় অনেক বই বেরিয়েছে, অনেক লেখকের বই আছে এ বিষয়ে। তন্মধ্যে ডক্টর এমাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ নাসির উদ্দিন
এ দুজন লেখকের বই তোমরা সংগ্রহ করতে পারো। তা আমরা আজকের ক্লাসে যে অধ্যায়টি আলোচনা করার জন্য বলেছি সেটিকে আমরা কটি ভাগে বিভক্ত করে নিচ্ছি। পৌরনীতি কী, এর ক্রমবিকাশ, সুশাসন কী, সুশাসনের বিবরণ, পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, পৌরনীতি ও সুশাসনের অপরিহার্যতা বা গুরুত্ব, এই বিষয়গুলো আমরা আলোকপাত করতে চাই। শুরুতেই পৌরনীতি কী এ বিষয়টি তোমাদের সামনে ব্যাখ্যা করার প্রয়াস পাচ্ছি। পৌরনীতি এই কথাটি আলোচনা করার শুরুতেই আমাদের যে বিষয়টি সামনে চলে আসে সেটি হচ্ছে প্রাচীন গ্রিসের যে শাসন ব্যবস্থা বা গ্রিসের সভ্যতার যে বৈশিষ্ট্যাবলী সেটি আমাদের সামনে চলে আসে। তোমরা জানো সভ্যতার চূড়ান্ত বিকাশ ঘটেছিল প্রাচীন গ্রিসে। গ্রিসের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য, বিজ্ঞান, গণিত, নাটক, অর্থাৎ সংস্কৃতির অধিকাংশ স্তরে গ্রিক দার্শনিকদের, ইতিহাসবিদদের, গণিতবিদদের অনেক অবদান রয়েছে। আজ যে পাশ্চাত্য সভ্যতা, আমরা সভ্যতাকে উন্নতির চরম শিখরে উঠতে দেখি, সেক্ষেত্রে গ্রিক সভ্যতার অনেক অবদান রয়েছে। তোমরা এটি জানো, গ্রিসে থেলিস থেকে শুরু করে ইউক্লিড, আর্কিমেডিস, পিথাগোরাস, ঐতিহাসিক হেরোডোটাস, হোমার, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ ব্যক্তিবর্গ, মনীষী গ্রিক সভ্যতার পুরোধা। তারা গ্রিসে যে উন্নতির সোপান চালু করেছিল, সেই সোপান, সেই চিন্তাধারা পরবর্তীতে বিশ্বের বহু সভ্যতাকে বিকশিত করতে সাহায্য করেছে। পৌরনীতির যাত্রা শুরু হয়েছিল এই গ্রিসের শাসন ব্যবস্থাকে কেন্দ্র করেই। আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের অন্যতম একটি বাণী, সেটি হচ্ছে ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিম্যাল, অ্যান্ড এ ম্যান who is not a member of a society is either a god or a beast.
মানুষ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক প্রাণী, যে সমাজে বসবাস করে না সে পশু, না হয় দেবতা। এই যে ২,৫০০ বছর, প্রায় ২,৫০০ বছর আগে মহামতি অ্যারিস্টটল যে কথাটি বলে গেছেন সেটি আজও প্রণিধানযোগ্য। সভ্যতার চূড়ান্ত বিকাশের যুগে, তথ্য প্রযুক্তির বিকাশের যুগে আজও মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করছে। তথ্য প্রযুক্তির সহায়তায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্নভাবে সংস্কৃতিগত, শিক্ষাগত, গবেষণাগত লেনদেন করছে, বিনিময় করছে। মানুষ আরও বেশি পরস্পরের সঙ্গে সম্পর্ক রাখছে। মানুষের সঙ্গবদ্ধ থাকার যে চিরন্তন বা চিরায়ত যে স্বভাব, সংগঠিত থাকার যে প্রবণতা, সঙ্গপ্রিয়তার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকে পরবর্তীতে রাষ্ট্র ব্যবস্থার জন্ম হয়েছে। সেজন্য গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার, জন্মভূমি বলে আখ্যায়িত করা হয়। মানুষ সামাজিক জীব এবং রাজনৈতিক জীব, দুটি কথা বলেছেন, সামাজিক এবং রাজনৈতিক জীব। তবে মানুষের সামাজিক জীবন রাজনৈতিক জীবনে রূপান্তরিত হওয়ার পথ পরিক্রমায় রাষ্ট্র ব্যবস্থার জন্ম হয়েছে। সুদূর অতীতকালে মানুষের মধ্যে, মানব সমাজের মধ্যে বিভিন্ন নিয়ম কানুন, রীতিনীতি প্রচলিত ছিল। এমনকি প্রাচীন গ্রিসে নাগরিক জীবন বিভিন্ন নিয়ম কানুন, রীতিনীতি দ্বারা পরিচালিত হতো। গ্রিসের সমাজ ব্যবস্থায় মানুষ প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় শাসন কার্যে অংশগ্রহণ করত। এ কারণে গ্রিসে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা ঘটে। আমরা সে কারণে বলতে পারি যে প্রাচীন গ্রিসে পৌরনীতি বলতে যেটি বুঝিয়েছে সেটি হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য পালনের কথা যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটি হচ্ছে পৌরনীতি। পৌরনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স ইংরেজি শব্দটি দুটি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। একটি হচ্ছে সিভিস আর একটি হচ্ছে সিভিটাস, যথাক্রমে যাদের অর্থ হচ্ছে নাগরিক এবং নগর রাষ্ট্র। সুতরাং শব্দগতভাবে সিভিক্স বলতে নাগরিক এবং নগর রাষ্ট্র বিষয়ক বিজ্ঞানকে বোঝানো হয়।
গ্রিসের নগর রাষ্ট্রগুলোর দিকে আমরা যদি খেয়াল করি, সে সময় নগর রাষ্ট্রগুলোর আয়তন ছিল ছোট এবং জনসংখ্যাও ছিল সীমিত। এই ছোট জনসংখ্যার বিশিষ্ট সীমিত আয়তনের যে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, সেই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় সীমিত সংখ্যক মানুষ রাষ্ট্রীয় শাসন কার্যে অংশগ্রহণ করার সুযোগ পেত। বেশিরভাগ মানুষ দাস ছিল, তাদের রাজনৈতিক কোনো অধিকার ছিল না। গণতান্ত্রিক ব্যবস্থাটি সীমিত সংখ্যক মানুষের মধ্যেই নিয়ন্ত্রিত ছিল। কিন্তু গ্রিসের গণতান্ত্রিক প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার সাথে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার যদি তুলনা করা হয়, তাহলে আমরা বলবো গ্রিসে যে নগর রাষ্ট্র ছিল এখন সেটির অস্তিত্ব নেই। এখন পৃথিবীর প্রায় প্রত্যেকটি রাষ্ট্র হলো জাতিরাষ্ট্র। এর কারণ হচ্ছে নগর রাষ্ট্রের তুলনায় জাতিরাষ্ট্রের আয়তন বৃহৎ এবং জনসংখ্যাও বেশি। নগর রাষ্ট্রে নাগরিকের রাজনৈতিক কার্যাবলী সঙ্গে সম্পৃক্ততা ছিল। জাতিরাষ্ট্রে শুধু রাজনৈতিক কার্যাবলী নয়, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক আরও বহুবিধ কার্যাবলী সাথে সম্পৃক্ততা ঘটেছে নাগরিক সম্প্রদায়ের। জাতিরাষ্ট্রে সবাই নাগরিক, তারাই জাতিরাষ্ট্রে যারা রাষ্ট্রের স্থায়ী অধিবাসী, রাষ্ট্রের আইন কানুন মানে, রাষ্ট্রের অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে, তারা হচ্ছে আধুনিক জাতিরাষ্ট্রের নাগরিক। অর্থাৎ পৌরনীতির এখানে প্রকৃতিগত পরিবর্তন হয়েছে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আধুনিক কালে পৌরনীতি বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে রাষ্ট্র এবং নাগরিক এর কার্যাবলী যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটি হচ্ছে পৌরনীতি। নগর রাষ্ট্রের জায়গায় জাতিরাষ্ট্র এখানে প্রতিস্থাপিত হয়েছে। বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং তাদের আচার আচরণ এখানে আলোচিত হয়। আমরা পৌরনীতির সাধারণ ধারণা এবং পৌরনীতির আদি এবং বর্তমান অবস্থা সম্বন্ধে জেনেছি। এই মুহূর্তে আমরা কয়েকজন ওয়েস্টার্ন দার্শনিকের, রাষ্ট্রচিন্তাবিদের সংজ্ঞা আলোচনা করতে চাই। তিনটি প্রেক্ষাপট থেকে আমরা পৌরনীতির সংজ্ঞা আলোচনা করতে পারি। প্রথমত আমরা ওয়েস্টার্ন রাষ্ট্রচিন্তাবিদ E.M. হোয়াইটের পৌরনীতির সংজ্ঞাটি আমরা আলোচনা করতে চাই। E.M. হোয়াইট তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন, সিভিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ হিউম্যান নলেজ
which deals with everything relating to a citizen, present, past, and future, local, national, and human. সংজ্ঞাটি বিশ্লেষণ করলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে পৌরনীতি হলো জ্ঞানের এমন একটি শাখা যেখানে নাগরিকের সাথে জড়িত সকল বিষয়ের আলোচনা করা হয়। নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ রূপ নিয়ে আলোচনা করা হয়। নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক রূপ নিয়েও আলোচনা করা হয়। অর্থাৎ এ সংজ্ঞায় নাগরিক এবং নাগরিকতার বিষয়টিকে পৌরনীতির মূল কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আরেকজন রাষ্ট্রচিন্তাবিদ পাশ্চাত্যের এফআই গ্লাউড বলেছেন, সিভিক্স ইজ দ্য স্টাডি অফ institutions, activities, habits and spirit by means of which a man or woman may fulfill duties and receives benefits of membership in a political community. এফআই গ্লাউডের প্রামাণ্য সংজ্ঞাটি বিশ্লেষণ করলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে পৌরনীতি হচ্ছে প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী এবং চেতনার দ্বারা মানুষ যে সকল সামাজিক কার্যাবলী সম্পন্ন করে এবং রাষ্ট্রের কাছ থেকে অধিকার ভোগ করে, সেটি হচ্ছে সিভিক্স। এখানেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যাবলী, অভ্যাস এবং চেতনাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং একই সঙ্গে নাগরিকের অধিকার ও কর্তব্যের প্রাধান্য সূচিত হয়েছে সংজ্ঞায়। সিভিক্স সম্বন্ধে আরও একটি প্রতিষ্ঠান সংজ্ঞা দিয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় যেটি বলা হয়েছে, সিভিক্স হচ্ছে সামাজিক বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে সরকার গঠন ও পদ্ধতি এবং নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। সেই শাস্ত্রটি হচ্ছে সিভিক্স। উপরোক্ত তিনটি প্রামাণ্য সংজ্ঞা আলোচনা করলে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে সিভিক্সে নাগরিক উৎকর্ষতার কথা বলা হয়েছে। সিভিক্স হচ্ছে এমন একটি বিষয় যেখানে সুনাগরিক তৈরি করার জন্য রাষ্ট্র ব্যবস্থা সকল ধরনের প্রচেষ্টা গ্রহণ করে এবং সুনাগরিক হওয়ার জন্য যত ধরনের উপায় আছে সেগুলো এই বিষয়ে, এই সাবজেক্টে ব্যাখ্যা করা হয়, নির্দেশনা দেওয়া হয়। সিভিক্সে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী আলোচনা করা হয়, সরকার গঠন ও পদ্ধতি
এবং নাগরিকের অধিকার ও কর্তব্যের বিষয়ে আলোকপাত করা হয়, যার মাধ্যমে নাগরিক জীবন উৎকর্ষ লাভ করে, সেটি হচ্ছে সিভিক্স। আমরা সিভিক্সের প্রামাণ্য সংজ্ঞা জেনেছি। আশা করি তোমরা আমি যে কটি সংজ্ঞা উল্লেখ করেছি এগুলো নোট ডাউন করবে এবং আত্মস্থ করবে। আমরা এখন সুশাসন সম্বন্ধে আলোচনা করব এবং সংক্ষিপ্ত আলোচনা। সুশাসন একটি বহুমাত্রিক প্রত্যয়। বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, দাতা সংস্থা এটিকে সংজ্ঞায়িত করেছে। তবে বিশ্ব ব্যাংক প্রবর্তিত ধারণা এটি। বিশ্বব্যাংক 1989 সালের এক গবেষণা সমীক্ষায় প্রথম গুড গভর্নেন্স শব্দটি ব্যবহার করে। উক্ত সমীক্ষায় বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের কারণ ব্যাখ্যা করেছিল। এই কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বব্যাংক মন্তব্য করেছে যে উন্নয়নশীল দেশগুলোর অনুন্নয়নের প্রধান কারণ হচ্ছে সুশাসনের অভাব। সুশাসন বা গুড গভর্নেন্স দুটি শব্দ, গুড এবং গভর্নেন্স। গুড অর্থ সু এবং গভর্নেন্স হচ্ছে শাসন। গভর্নেন্সকে আমরা গভর্নেন্স পার্টস অফ স্পিচগতভাবে এটি নাউন। ইংরেজিতে যদি বলা যায় তাহলে বলতে হবে প্রসেস অফ গভর্নিং। শাসন করার প্রক্রিয়াই হচ্ছে গভর্নেন্স। সাধারণভাবে দক্ষ, নির্ভুল এবং কার্যকর শাসন ব্যবস্থাই হচ্ছে সুশাসন। শাসনের যে সংজ্ঞাটি ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে সেখানে বলা হয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা চর্চার পদ্ধতি হচ্ছে শাসন। শাসনকে অর্থনৈতিক ও সামাজিক সম্পদের ব্যবস্থাপনা করার জন্য ক্ষমতা চর্চার কৌশলের সাথে তুলনা করা হয়েছে। ইউএনডিপি সুশাসনের একটি সংজ্ঞা দিয়েছে, সেটি হলো গুড গভর্নেন্স is the exercise of economic, political and administrative authority to manage the country's affairs at all levels. এই সংজ্ঞার বিশ্লেষণে বলা যায় যে একটি দেশের সকল স্তরে, সকল বিষয়ে অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চাই হচ্ছে সুশাসন। এখানে অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে কর্তৃত্বের চর্চাকে সুশাসন বলে আখ্যায়িত করা হয়েছে, সেটি ইউএনডিপির সংজ্ঞায় এসেছে। তবে আমরা সামগ্রিক অর্থে সুশাসনকে যেভাবে বিশ্লেষণ করতে চাই সেটি হচ্ছে সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে স্বচ্ছতা, প্রশাসনিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে
স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈধতা, গণ অংশগ্রহণ, পিপলস পার্টিসিপেশন, বিচার বিভাগের স্বাধীনতা, তথ্য প্রযুক্তির ব্যবহার, স্বাধীন গণমাধ্যম সহ আরও আনুষঙ্গিক অন্যান্য ইতিবাচক উপাদানের সমষ্টিকে বোঝায়, যার মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় সেবা সহজে পেতে পারে। একটি দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা, ন্যায্য শাসন ব্যবস্থা কায়েম হয়, যে শাসন ব্যবস্থায় শাসক শাসিতের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত রাখবে, শাসন ব্যবস্থা জনকল্যাণে নিরঙ্কুশভাবে নিয়োজিত থাকবে। আমরা সুশাসন সম্বন্ধে সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করেছি। পৌরনীতি এবং সুশাসন এ দুই প্রত্যয়ের সমন্বয়ে রাষ্ট্র ব্যবস্থায় কাঙ্ক্ষিত জনকল্যাণ নিশ্চিতের ব্যবস্থা করা হয়, যাতে করে নাগরিক সম্প্রদায় উত্তম জীবন বিধান করতে পারে। কারণ এটি তো বলা হয়েছে দ্যাট দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট গুড লাইফ। রাষ্ট্রের জন্মই হয়েছে সুন্দর জীবন প্রমোট করার জন্য। এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ের লক্ষ্যটিও তাই। আমরা এখন পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব। সময় সংক্ষিপ্ত। পৌরনীতির বিষয়গুলো, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের বিষয়গুলো তাত্ত্বিক প্রেক্ষাপট কিছুটা নিরস ধরনের হয়। তো সঙ্গত কারণে তোমাদের এই বিষয়ের ক্লাসে মনোসংযোগ থাকতে হবে এবং বিষয়গুলো আত্মস্থ করতে হবে, যাতে করে পরীক্ষায় ভালোভাবে উপস্থাপন করতে পারো। পৌরনীতি ও সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। তোমরা জানো যে পৌরনীতি ও সুশাসন সামাজিক বিজ্ঞানের একটি অপরিহার্য অংশ। একে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয়, কারণ নাগরিক উৎকর্ষতা সাধনই এ বিষয়টির মূল আলোচ্য সূচি। এখানে নাগরিকের অধিকার ও কর্তব্যের আলোচনা, রাষ্ট্রের কার্যাবলীর আলোচনা হয়ে থাকে। নাগরিক জীবন যতদূর পর্যন্ত বিস্তৃত, পৌরনীতি ও সুশাসন ঠিক ততদূর পর্যন্তই বিস্তৃত। নাগরিক জীবনকে স্পর্শ করে এমন সব কিছুই হচ্ছে পৌরনীতির ও সুশাসনের অন্তর্ভুক্ত। আমরা কিছু পয়েন্ট আকারে পরিধীয় বিষয়বস্তু আলোচনা করব। আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা পয়েন্টগুলো লিখে নিবে এবং সেইভাবে প্রস্তুত হবে এই অধ্যায়ের পড়াশোনায়। আমি পয়েন্টগুলো বলছি। 1 নাম্বার, নাগরিকতা বিষয় নিয়ে আলোচনা করে পৌরনীতি ও সুশাসন। 2 নাম্বার,
রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে প্রণীত সুশাসন। 3 নাম্বার, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, অর্থাৎ নাগরিক অতীতকালে কেমন ছিল, বর্তমানকালে নাগরিকের রূপটা কেমন এবং ভবিষ্যৎকালে এটির কোন অবয়বে গিয়ে দাঁড়াবে, নাগরিকের অধিকার, কার্যাবলী, কর্তব্য এগুলি। 3 নাম্বার, রাজনৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা করে পরিণতি ও সুশাসন। রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করে, সাংবিধানিক পরিক্রমা নিয়ে আলোচনা করে, সুনাগরিকতার শিক্ষা অর্জন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে, আদিম সংগঠন পরিবার নিয়ে আলোচনা করে, নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে পরিণতি ও সুশাসন। সর্বোপরি নাগরিকের আন্তর্জাতিক রূপ নিয়ে আলোচনা করে। এ কটি বিষয় পরিণতি ও সুশাসনের পরিধীয় বিষয়বস্তুর মধ্যে পড়ে। এগুলোর প্রত্যেকটি পয়েন্টের উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকটি পয়েন্ট বিশ্লেষণ করলে যেটি পাওয়া যায় যে সেখানে নাগরিক উৎকর্ষ সাধনের যে কথা, সেগুলো প্রত্যেকটি পয়েন্টে আলোচিত হওয়ার সুযোগ রয়েছে। আমরা সর্বশেষ যে পয়েন্ট সেটি নিয়ে আলোচনা করব এখন, পরিণতি পাঠের অপরিহার্যতা। পরিণতি এবং সুশাসন কেন পাঠ করবে তোমরা? এই পরিণতি এবং সুশাসন পাঠ করলে কি উপকার হবে, এখানেও আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। পরিণতি ও সুশাসন পাঠ করলে সুনাগরিকতার শিক্ষা অর্জিত হবে। সুনাগরিক হওয়ার জন্য পাশ্চাত্য দার্শনিক 3টি গুণের কথা বলেছেন: বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক। এই 3টি গুণ অর্জন করতে হবে। বুদ্ধির ক্ষেত্রে বলা হয়েছে, বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্র চেষ্টা করে শিক্ষা ব্যবস্থা কায়েমের মাধ্যমে নাগরিকের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটানোর চেষ্টা করে, যাতে করে তারা রাষ্ট্রের জটিল এবং কঠিন কাজগুলো করতে পারে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে তাদের বুদ্ধিবৃত্তিক পারফরমেন্সের দ্বারা। আত্মসংযম নাগরিকের অন্যতম গুণাবলী। সুনাগরিক হওয়ার ক্ষেত্রে আত্মসংযম অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা পোষণ, সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে সচেতনতা, পাশাপাশি সমাজের বৃহত্তর কল্যাণে নাগরিককে নিয়োজিত রাখা, সকল ধরনের ধর্মীয় ফ্যানাটিসিজম, উগ্র চিন্তাধারা পরিহার করা, এগুলো মাধ্যমে রাষ্ট্রীয় কল্যাণ নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে এবং সুনাগরিক হতে হলে আত্মসংযমী হতে হবে। 3 নম্বর হচ্ছে বিবেক। বিবেকবোধ সুনাগরিকতার একটি অন্যতম বৈশিষ্ট্য। এখানেও বৃহত্তর কল্যাণ নিশ্চিতের কথা বলেছে, সমাজের সকলের জন্য কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে সুনাগরিকতার শিক্ষা অর্জনের কথা বলা হয়েছে। ভালোকে ভালো বলা
এবং মন্দকে মন্দ হিসাবে আখ্যায়িত করা, এটির বিচার বিবেচনা থাকতে হবে। সুনাগরিকতার শিক্ষা অর্জন একটি অন্যতম প্রয়োজনীয়তা পরিণত সুশাসনের ক্ষেত্রে। নাগরিক চেতনাবোধ জাগায় পরিণত সুশাসন অধ্যয়ন করলে নাগরিক চেতনাবোধ তৈরি হয়। গণতান্ত্রিক মূল্যবোধ শেখায় পরিণত সুশাসন, কারণ পরিণত সুশাসনে বিভিন্ন ধরনের মূল্যবোধ, ভ্যালুজগত বিষয় শিক্ষা দেওয়া হয়। গণতান্ত্রিক পথ পরিক্রমার ইতিহাস পর্যালোচনা করা হয়, যার ফলে নাগরিক সম্প্রদায় গণতান্ত্রিক মূল্যবোধ শেখে। পরিণত সুশাসনের অধ্যয়নের মাধ্যমে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সম্বন্ধে নাগরিকরা জ্ঞান লাভ করে। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ সহ অন্যান্য আমলাতন্ত্র সহ অন্যান্য যে রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, পলিটিক্যাল পার্টি, এগুলো সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করে, যার ফলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের ক্ষেত্রে এটি কাজে লাগে। পরিণত সুশাসন অধ্যয়নের মাধ্যমে দেশাত্মবোধ জাগ্রত হয়, দেশপ্রেম জাগ্রত হয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরিণত সুশাসনের অধ্যয়ন অত্যন্ত উপযোগী, কারণ বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে নাগরিকগণ নিজের দেশের একজন নাগরিক হওয়ার সাথে সাথে তারা বিশ্বের বিভিন্ন সংস্থার সাথে জড়িত, রাষ্ট্র নিজেই জড়িত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, ইউএনডিপি, আরও অন্যান্য যত গুরুত্বপূর্ণ সংস্থা আছে, রাষ্ট্র তাদের সঙ্গে সম্পৃক্ত থাকে। এই সম্পৃক্ত থাকার মাধ্যমে নাগরিকগণও বিশ্ব সমাজের সদস্য হিসাবে ভূমিকা রাখার সুযোগ পায়। পরিণত সুশাসন অধ্যয়নের মাধ্যমে নাগরিক অধিকার, নাগরিক সচেতনতা বৃদ্ধি পায়। পরিণত সুশাসন অধ্যয়নের ফলে নাগরিক সমাজ একজন আদর্শ মানুষ হিসাবে সমাজের বৃহত্তর জনকল্যাণ নিশ্চিতের ক্ষেত্রে নিয়োজিত করতে পারে। সামাজিক দক্ষতা তৈরি হয় পরিণত সুশাসন অধ্যয়নের মাধ্যমে। শুধু বিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে অনেক ক্ষেত্রে নেতৃত্বের গুণাবলী তৈরি হয় না, ইন্টারপার্সোনাল স্কিলনেস তৈরি হয় না, মানুষের সঙ্গে কমিউনিকেশন করার দক্ষতা তৈরি হয় না, লিডারশিপ ক্রাইটেরিয়া তৈরি হয় না, যেটা সোশ্যাল সায়েন্সের সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স অধ্যয়ন করলে সোশ্যাল স্কিল তৈরি হয়, সামাজিক দক্ষতা তৈরি হয়, যেটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাজে লাগে। আরও অন্যান্য বহুবিধ বিষয়ে পরিণত সুশাসনের উপযোগিতা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসের পরিণত সুশাসন পরিচিতি যে অধ্যায়, সেটি নিয়ে আমরা অনেকটাই আলোচনা করেছি। আশা করি তোমরা অনেকখানি বুঝতে পেরেছ। আমি প্রতি সোমবার তোমাদের এই অনলাইন ক্লাসটি নেব এবং তোমরা এতে অবশ্যই ক্লাসটি মিস করবে না এবং ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের প্রতি আমার হৃদয়ের আকুতি ভরা ভালোবাসা রইল। তোমরা এই প্যান্ডেমিক সিচুয়েশন কাটিয়ে উঠে কলেজের সবুজ প্রান্তরে আবার জ্ঞান চর্চা করবে, ক্লাসরুমে ঢুকবে, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।